আচ্ছা, চলুন একদম গভীরে যাওয়া যাক। আজকের এই ব্যাখ্যামূলক আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ মানব সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, পারস্পরিক যোগাযোগ দক্ষতা, বা যাকে আমরা বলি ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। প্রতিদিন আমরা অসংখ্য মানুষের সাথে কথা বলছি, তথ্য আদান-প্রদান করছি, তাই না? কিন্তু কখনো ভেবে দেখেছেন সফলভাবে যোগাযোগ করার পেছনের বিজ্ঞানটা আসলে কি? মানুষের সাথে এই যে আমাদের কানেকশন তৈরি হয়, এটা কিন্তু কেবল মুখ ফুটে দুটো কথা বলার চেয়ে অনেক বেশি গভীর। এই দক্ষতাই আসলে ঠিক করে দেয় যে আমাদের সম্পর্কগুলো কতটা মজবুত হবে, আর আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে ঠিক কিভাবে পৌঁছাবো। আজকের এই আয়োজনে পুরো বিষয়টাকে আমরা মূলত ৪টা ধাপে ভাগ করেছি। প্রথমে আমরা জানব এর সঠিক সংজ্ঞা, এরপর যোগাযোগের ৪টা প্রধান ধরন, তারপর একটা বার্তা আদান-প্রদানের পেছনে থাকা ৬টি মূল উপাদান এবং সবশেষে ব্যক্তিগত আর পেশাগত জীবনে এর আসল গুরুত্ব। তো প্রথমেই আসা যাক আমাদের ১ নম্বর পয়েন্টে। এই পারস্পরিক যোগাযোগ জিনিসটা আসলে কি? অনেকেই কিন্তু ভাবেন যে কারোর সাথে একটু কথা বললাম, ব্যাস যোগাযোগ হয়ে গেল। আসলে বিষয়টা এতটাও সহজ নয়। পারস্পরিক যোগাযোগ বলতে আমরা বুঝি দুই বা তার বেশি মানুষের মধ্যে ধারণা, বার্তা আর চিন্তাভাবনার আদান-প্রদান। এই আদান-প্রদান মৌখিক হতে পারে, অমৌখিক মানে ইশারা বা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে হতে পারে, আবার লিখিতও হতে পারে। তবে জানেন তো এর একেবারে কেন্দ্রে কি রয়েছে? সহানুভূতি বা এমপ্যাথি। অন্য একজন মানুষ ঠিক কী অনুভব করছেন, তার মুখের কথা আর শারীরিক ভাষা দিয়ে তিনি কি বোঝাতে চাইছেন, এটা ঠিকঠাক ধরতে পারার ক্ষমতাই হল সফল যোগাযোগের একেবারে প্রথম শর্ত। এবার চলুন দ্বিতীয় ধাপে যাই। এখানে আমরা দেখব যোগাযোগের মূল ৪টি ধরন। এখন সবচেয়ে মজার বিষয়টা হলো, যোগাযোগ কিন্তু কেবল একটা নির্দিষ্ট পথে এগোয় না। আমাদের রোজকার যোগাযোগের অস্ত্রাগারে মূলত ৪টা সুনির্দিষ্ট হাতিয়ার আছে। শুরুতেই দুটো খুব ভিন্ন কিন্তু প্রচণ্ড শক্তিশালী মাধ্যমের কথা বলি। মৌখিক যোগাযোগ হলো শব্দ ব্যবহার করে নিজের চিন্তা বা অনুভূতিগুলোকে অন্যের কাছে প্রকাশ করা, আর এটা এমনভাবে করতে হয় যেন তা বিশ্বাসযোগ্য হয়। অন্যদিকে আছে অমৌখিক যোগাযোগ। এটা আমাদের অবচেতনে কাজ করে। বিশ্বাস করুন, আপনার শারীরিক ভাষা বা চেহারার অভিব্যক্তি অনেক সময় আপনার মুখের কথার চেয়েও অনেক বেশি কিছু বলে দেয়। গবেষণায় দেখা গেছে, চমৎকার অমৌখিক যোগাযোগ আপনার আত্মবিশ্বাসকে অনেকটাই বাড়িয়ে তোলে আর অন্যদের চোখে আপনার গ্রহণযোগ্যতাও বৃদ্ধি করে। যোগাযোগের বাকি দুটো ধরন হল মনোযোগ দিয়ে শোনা এবং লিখিত যোগাযোগ। শোনা মানে কিন্তু শুধু শব্দগুলো শোনা নয়, বরং সেই শব্দের পেছনের আবেগটাকেও বুঝতে পারা। আপনি যখন কারো কথা মন দিয়ে শুনবেন, তখন দেখবেন অদ্ভুত একটা সংযোগ তৈরি হয়, আর মানুষ আপনার সাথে আরও বেশি মন খুলে কথা বলতে পারে। আর লিখিত যোগাযোগ, এটা আমাদের চিন্তাভাবনাগুলোকে খুব গুছিয়ে আর সংক্ষেপে প্রকাশ করার সুযোগ দেয়। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি একটি দৃশ্যমান প্রমাণ বা ট্যাঞ্জিবল সাইন হিসাবে কাজ করে, যা ভবিষ্যতে কোনো চুক্তি বা যে কোনো জটিল পরিস্থিতি সামলাতে দারুণ কাজে লাগে। এবারে আসি তৃতীয় অংশে, যোগাযোগ প্রক্রিয়ার ভেতরের ইঞ্জিন, অর্থাৎ এর 6টি মূল উপাদান। চলুন এবার এই ইঞ্জিনটা কিভাবে কাজ করে সেটা দেখা যাক। একটা বার্তা কিভাবে তৈরি হয় আর কিভাবে তার গন্তব্যে পৌঁছায়। যে কোনো যোগাযোগের একটা নির্দিষ্ট জীবনচক্র থাকে, যা এই 6টি ধাপের মধ্যে দিয়ে যায়। প্রথম ধাপ হলো উৎস, যেখান থেকে বার্তার জন্ম হচ্ছে। উৎসকে অবশ্যই শ্রোতার সাথে একটা সংযোগ তৈরি করতে হয়। এরপর আসছে প্রাপক, যিনি বার্তাটা গ্রহণ করছেন। তৃতীয় হলো মাধ্যম, যা বার্তাটা বহন করার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। মাধ্যমটাকে কিন্তু অবশ্যই বিশ্বাসযোগ্য হতে হবে। এরপরের দুটো ধাপ, এনকোডিং এবং ডিকোডিং, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর একদম শেষ ধাপটি হলো ফিডব্যাক, যা গঠনমূলকভাবে আমাদের জানিয়ে দেয় যে যোগাযোগটা আদৌ সফল হলো কিনা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো এই এনকোডিং এবং ডিকোডিংয়ের পেছনের বিজ্ঞানটা বোঝা। এনকোডিং মানে কি? এর মানে হলো নিজের মনের ভাবটাকে এমন একটা রূপ দেওয়া যাতে অন্য কেউ তা সহজে বুঝতে পারে। এখানে আপনার সঠিক শব্দ নির্বাচন, গলার স্বর, কথা বলার মাঝখানের বিরতি আর শারীরিক ভাষা সব কিছু ম্যাটার করে। আর এর ঠিক উল্টো প্রক্রিয়াটি হলো ডিকোডিং। যিনি শুনছেন তাকে শুধু শব্দগুলো শুনলেই হবে না, বরং বক্তার গলার স্বর, বডি ল্যাঙ্গুয়েজ আর তার আসল উদ্দেশ্যটাকেও ডিকোড করতে হবে, মানে পাঠোদ্ধার করতে হবে। এই দুটো জিনিস ঠিকঠাক না ঘটলে যোগাযোগের পুরো উদ্দেশ্যটাই আসলে মাঠে মারা যায়। চলে এলাম আমাদের ৪ নম্বর এবং শেষ পয়েন্টে, ব্যক্তিগত আর পেশাগত জীবনে এই সব কিছুর গুরুত্ব আসলে কতটা।
তথ্য তো অনেক হলো, তাই না? কিন্তু বাস্তব জীবনে এর সুফলটা কি? এই বিল্ডিং ব্লকগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনার জীবনে দারুণ কিছু পরিবর্তন আসতে বাধ্য। প্রথমত, এটা সম্পর্ক উন্নয়ন করে, আমাদের নিজেদের আবেগ সম্পর্কে সচেতন করে এবং অন্যের আবেগকে মূল্য দিতে শেখায়। দ্বিতীয়ত, প্রযুক্তির এই যুগে তথ্যের একদম সঠিক আদান-প্রদান নিশ্চিত করে। তৃতীয়ত, আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে অন্যদের ইতিবাচকভাবে প্রভাবিত করতে সাহায্য করে। আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? যে কোনো উত্তেজনাকর পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে অন্যের আবেগকে বুঝে সঠিক প্রতিক্রিয়া দেখানোর মাধ্যমে এটি কনফ্লিক্ট বা দ্বন্দ্ব নিরসনে অভাবনীয় ভূমিকা রাখে। আর এই বিষয়গুলো চমৎকারভাবে তুলে ধরে যে যোগাযোগের এই নীতিগুলো আমাদের রোজকার জীবনের পড়তে পড়তে কীভাবে জড়িয়ে আছে। ভাবুন তো, বাবা ও ছেলের ভেতরের একটা সাধারণ আলাপ, কিংবা অফিসে বসের সাথে আপনার কথাবার্তা, সবই কিন্তু পারস্পরিক যোগাযোগের উদাহরণ। এমনকি আপনি যখন পাবলিক প্লেসে বা অফিসে ফোনে কথা বলছেন, তখন গলার স্বরটা এমনভাবে পরিমিত রাখা যাতে আশেপাশের মানুষের কোনো অসুবিধা না হয়, এটাই কিন্তু একটা দারুণ পারস্পরিক যোগাযোগ দক্ষতার প্রমাণ। আপনি চারপাশের মানুষের স্বাচ্ছন্দ্যের কথা কতটা ভাবছেন তা এই ছোট ছোট কাজের মাধ্যমেই ফুটে ওঠে। পুরো আলোচনার একেবারে নির্যাস যদি টানতে হয়, তাহলে যোগাযোগের এই সুবর্ণ নিয়ম বা গোল্ডেন রুলটার কথা বলতেই হবে। নিজের জন্য আপনি যেমনটা প্রত্যাশা করেন, অন্যদের সাথেও ঠিক তেমন আচরণটাই করুন। মুখ ফুটে একটা কথা বলার আগে বা কোনো আচরণ করার আগে শুধু একবার ভেবে দেখা উচিত, আমার এই কথাটা সামনের মানুষটার উপর ঠিক কী প্রভাব ফেলবে। একটা ছোট্ট সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি কিন্তু আপনার যে কোনো সাধারণ কথাবার্তাকে একটা গভীর আর অর্থপূর্ণ যোগাযোগে বদলে দিতে পারে। আমরা আমাদের ব্যাখ্যামূলক আয়োজনের একদম শেষে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা দেখলাম কিভাবে একটা বার্তা তৈরি হয়, তার ধরন বদলায় আর অন্যের কাছে পৌঁছে যায়। এখন একটা বিষয় গভীরভাবে ভেবে দেখার সময় এসেছে। আগামীকাল আপনার যে গুরুত্বপূর্ণ মিটিংটা আছে, কিংবা কাছের মানুষের সাথে আপনার যে আলাপটা হবে, সেখানে আপনার বার্তাটা ঠিক কিভাবে এনকোড করা হবে আর অপর প্রান্তের মানুষের বার্তা আপনি কতটা নিখুঁতভাবে ডিকোড করবেন। কারণ মনে রাখবেন, আপনার বলা প্রতিটা সচেতন শব্দ এবং না বলা নীরব শারীরিক ভাষায় প্রতিনিয়ত নতুন কোনো না কোনো গল্প তৈরি করে চলেছে। এই প্রশ্নটাই আপনাদের ভাবনার খোরাক হিসেবে রেখে আজকের মতো এখানে শেষ করছি।